কোভিড টিকার নতুন চালান না আসায় চলতি টিকাদান কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয় শঙ্কা তৈরি হয়েছে। গেল মাসে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কাঙ্ক্ষিত টিকা না পাওয়ায় প্রথম ডোজ দেয়া সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়ার মতন পর্যাপ্ত টিকা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম বলেছেন, টিকাদান কার্যক্রমের চলতি অবস্থাতেই বাকি টিকা পাওয়া যাবে। জাহিদ রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। গেল ২৭শে জানুয়ারি করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় গণটিকা কার্যক্রম। চুক্তি অনুযায়ী ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিনকোর কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজের মধ্যে ৩ মাসে ১.৫ কোটি পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অর্ধেকও আসেনি। ২ চালানে মিলেছে ৭০ লাখ ডোজ, উপহার হিসেবে ৩২ লাখ ডোজ। আর এখন পর্যন্ত প্রথম ধাপে টিকা দেওয়া হয়েছে ৫৪ লাখ ডোজ। এরই মধ্যে ভারত টিকা রপ্তানি বন্ধ করে দেওয়ায় পরের চালানগুলো অনিশ্চিত হয়ে পড়েছে। এমন অবস্থায় এপ্রিলে শুরু হওয়া দ্বিতীয় ডোজের পাশাপাশি চালু থাকছে প্রথম ডোজ নেওয়ার কার্যক্রমও। ফলে একটি অনিশ্চিত অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও অন্য উৎস থেকে হলেও সরকার টিকা পাওয়ার চেষ্টা করছে বলে জানালেন আইইডিসিআর এর এই উপদেষ্টা। আমরা একটা উৎস থেকে টিকা নিয়ে আমরা জনসংখ্যা ৭০-৮০% দিতে পারবো না, স্বাভাবিক। সেক্ষেত্রে আমাদের অন্যান্য সূত্রের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে। চুক্তি অনুযায়ী আমরা হয়তো একেবারে সে আগের মতো প্রতি মাসে ৫০ লাখ ডোজ না পেলেও আমরা আমাদের যে টিকা দেওয়ার যে গতি, সেই গতি অনুযায়ী কিন্তু আমরা পাচ্ছি। গতিটা আরো বাড়াবো এবং গতিটা বাড়িয়ে প্রতিটি ওয়ার্ডে এবং গ্রামাঞ্চলের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি আমাদের আছে। টিকা নিয়ে কোনো জটিলতা দেখছে না স্বাস্থ্য অধিদপ্তরও। দ্বিতীয় ডোজের জন্য টিকার ঘাটতি হবে না বলে জানালেন এই মুখপাত্র। এটি যেহেতু একটি চলমান প্রক্রিয়া, এই পুরো ডোজটি আমাদের কিন্তু একদিন দুদিনে শেষ হবে না, কয়েক মাস লেগে যাবে শেষ হতে। এরই মধ্যে আমাদের সাপ্লাই চেইন যেটি আছে বাকিটা কিন্তু আসতে থাকবে। কাজে টিকা নিয়ে কোনো সংকট নেই, টিকা পেতেও কোনো সমস্যা নেই। হয়তো একটু সময়টা আগে পরে হতে পারে, কিন্তু তাতে স্বাভাবিক যে টিকাদান কার্যক্রম সেটির উপরে আশা করছি আমরা কোনো প্রভাব পড়বে না। করোনা রোধে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলেও জানালেন এই কর্মকর্তা। টিকা গ্রহণ করবার পরও কিন্তু আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। সামাজিক দূরত্ব দিন যতই গড়াচ্ছে দেশে করোনা রোগী আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে মৃত্যুও। বৃহস্পতিবার আক্রান্তের হার ছিল 22.94%, আক্রান্তের দিক থেকে যা সর্বোচ্চ। হাসপাতালগুলোতে রোগীর চাপ অন্য সময়ের তুলনায় অনেক বেশি। গণপরিবহন, ট্রেন ও লঞ্চে যাত্রীর সংখ্যা অর্ধেকে বহনের নির্দেশ দিয়েছে। ভাড়া বাড়ানো হয়েছে, তবে ছুটির দিন হওয়ায় বাসে তেমন একটা ভিড় নেই। কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে রাজধানীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে সচেতনতার বালাই নেই। মাস্ক পরার প্রবণতা কিছুটা বাড়লেও শারীরিক দূরত্বের ক্ষেত্রে রয়েছে উদাসীনতা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে সহকর্মী এআর বাদল যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। বাদল, ছুটির দিনে করোনা হাসপাতালের কি অবস্থা দেখছেন? হাবিবা, করোনা হাসপাতালের অবস্থা ছুটির দিন হলেও কিন্তু আগের মতো সেই ভিড় রয়েছে, ব্যস্ততা রয়েছে। অনেক মানুষ এসেছেন করোনা টেস্ট করাতে। শুক্রবারে অনেক হাসপাতালে করোনা টেস্ট করানো বন্ধ থাকলেও মুগদা হাসপাতালে কিন্তু করোনা টেস্ট চলছে। আপনি যদি দেখবেন দীর্ঘ লাইন এখানে রয়েছে এবং মানুষ ভোর থেকে এখানে অপেক্ষা করছেন। অনেকেই অভিযোগ করছেন যে একটি মাত্র কাউন্টার হওয়ার কারণে এখানে খুব ধীর গতিতে যারা নমুনা দিচ্ছেন তাদের তথ্য নেওয়া হচ্ছে, যে কারণে তাদেরকে দীর্ঘক্ষণ রোদের মধ্যে থাকতে হচ্ছে। দিনে দিনে যেভাবে করোনা রোগী বাড়ছে তাতে একরকমের শঙ্কা তৈরি হয়েছে বলা চলে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা কিছুটা বেড়েছে, কিন্তু শারীরিক দূরত্ব সেটি লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ মানুষের মধ্যে এখনো অসচেতনতা রয়ে গেছে। ঢাকায় যে সরকারি 10টি হাসপাতালে করোনা চিকিৎসা দেয়া হচ্ছে, তার মধ্যে সবগুলো হাসপাতাল মিলিয়ে কিন্তু 108টি আইসিইউ বেড, সেখানে খালি রয়েছে মাত্র 4টি বেড। এর মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে 2টি বেড খালি রয়েছে এবং শেখ রাসেল
গ্যাস্ট্রো-লিভার হাসপাতাল যেটি মহাখালীর সেটিতে 2টি খালি রয়েছে, এটি স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য সেটিতে দেখা যাচ্ছে। এছাড়া সরকারি যে হাসপাতাল রয়েছে এই মুগদা হাসপাতাল, এই হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক আইসিইউ বেড 19টি। এই 19টি বেডই কিন্তু এ মাসের শুরু থেকেই পুরোটাই একেবারে বলা চলে যে রুগী ভর্তি রয়েছে এবং খালি নেই। তো অন্য বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু দিনে দিনে খুবই চাপ বাড়ছে। বলা চলে যে যেহেতু আইসিইউ খালি নেই, এই নিয়ে কিন্তু একটি হাহাকার তৈরি হয়েছে। আর প্রতিদিন যেভাবে রোগী বাড়ছে এই কারণে সংখ্যাও বাড়ছে। সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপের কথা বলা হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে, কিন্তু আমরা দেখেছি পথে আসার পথেও দেখেছি যে যারা একেবারে সাধারণ মানুষ, রিক্সা চালক, পথচারী, তাদের মধ্যে কিন্তু কোনো রকম সচেতনতা নেই, যে কারণে করোনা ঝুঁকি কিন্তু দিন দিন বাড়ছে এবং করোনা রোগীর সংখ্যাও বাড়ছে। মানুষ যদি সচেতনতা তারা যদি সতর্ক না হয় সেক্ষেত্রে মানুষের এই সংক্রমণ বাড়বে। এবং ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইয়ার বাদল। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার পর সেখান থেকে সবাইকে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, তো কক্সবাজারে এখন কি অবস্থা? হাবিবা, আমি এখন রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে কোনো মানব নেই, এখানে শুধু সাগরের গর্জন ভাই আছে, কোনো মানুষ নেই। পর্যটকদের এখান থেকে গতকাল রাত থেকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল রাত আমরা দেখেছি কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুহাম্মদ ইসলাম সহ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা পর্যটকদের সমুদ্র সৈকতের প্রবেশদ্বার থেকে সরিয়ে দিয়েছেন এবং সমুদ্র সৈকতের যেসব পয়েন্ট রয়েছে সেসব পয়েন্টের প্রবেশদ্বারে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে যাতে কোনো পর্যটক না আসে। শুধু পর্যটক নয়, স্থানীয়দেরও নিষিদ্ধ করা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। তাছাড়াও অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, পাথরের চিনানি, মহেশখালী সহ রামু সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ঠিক একইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মামুনুর রশিদ গতকাল তার নিজস্ব ফেসবুক পেজেও সেটা ঘোষণা করেছেন। এখন থেকে গতকাল মধ্যরাত থেকে সেটা কার্যকর হয়েছে। এখন দেখার বিষয়ে তারা এখন টুরিস্ট পুলিশ এখানে দায়িত্ব পালন করছেন, কোনো পর্যটক যাতে এখানে না আসে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। করোনা পরিস্থিতির মধ্যেই নেওয়া হচ্ছে মেডিকেলে ভর্তি পরীক্ষা। এবছর 37টি সরকারি মেডিকেল কলেজে 4350টি আসনের জন্য পরীক্ষা অংশ নিচ্ছে 1,22,874 জন ভর্তি ইচ্ছুক। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়বে 28 জন পরীক্ষার্থী। ঢাকা সহ 15টি শহরে মোট 19টি মেডিকেল কলেজের অধীনে অনুষ্ঠিত হচ্ছে এবছরের মেডিকেলের ভর্তি পরীক্ষা। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 55টি কেন্দ্রে। 1 ঘন্টার পরীক্ষা সকাল 10টায় শুরু হয়ে চলবে 11টা পর্যন্ত। ঢাকা মহানগরী ও আশপাশের এলাকার যানজট নিরসনে দীর্ঘমেয়াদে উচ্চাভিলাষী প্রকল্প নিয়ে এগোচ্ছে সরকার। 2030 সালের মধ্যে মোট 6টি মেট্রো রেল পথ নির্মাণের পরিকল্পনা আছে। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক মনে করেন এর মাধ্যমে যানজট এড়িয়ে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারবেন। তবে যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর শামসুল হকের মতে এসব প্রকল্পের মাধ্যমে যাত্রীদের চেয়ে বেশি লাভ হবে ব্যক্তির। মেট্রো রেলের হাল হকিকত নিয়ে মাইদুর রহমান রুবেলের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ ছবি তুলেছেন নিজামুদ্দিন। মেট্রো রেলের রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে 35 থেকে 45 মিনিট। এতে ঘন্টায় যাতায়াত করতে পারবে প্রায় 60,000 যাত্রী। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল লাইনের প্রথম পর্যায়ের কাজের অগ্রগতি প্রায় 77.57% এবং আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 47.49%। আর সামগ্রিকভাবে রেলপথে কাজের অগ্রগতি 53.58%। মাস র্যাপিড ট্রানজিট এমআরটি লেন 6-এর উত্তরা, মিরপুর, আগারগাঁও, ফার্মগেট, শাহবাগ, মতিঝিলের 20 কিলোমিটার রুটে থাকছে মোট 16টি স্টেশন। যানজট এড়িয়ে রাজধানীবাসীর চলাচলে মেট্রো রেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। প্রথম 1, 2, 3টা স্টেশনের
যে প্ল্যাটফর্ম যেটা আছে, প্ল্যাটফর্মের উপরে যে স্টিল স্ট্রাকচার হওয়ার কথা, সেই স্টিল স্ট্রাকচারও ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। আমরা সেই 5টা ব্যালেন্স ক্যান্টিলিভার ফার্স্ট ফেজের যেটা ছিল এটা নির্মাণ আমরা সম্পন্ন করেছি। আমরা আশা করছি যে এই মাসের মাঝামাঝি সময়ই এই কাজটা শেষ হয়ে যাবে। যানজট নিরসনে পর্যায়ক্রমে মোট 128.74 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল লাইন নির্মাণ করা হবে। এর মধ্যে 67.57 কিলোমিটার হবে মাটির উপর দিয়ে এবং 61.17 কিলোমিটার যাবে মাটির নিচ দিয়ে। পুরো লাইনে মোট 104টি স্টেশনের মধ্যে মাটির উপরে হবে 51টি ও পাতালে হবে 53টি। তবে এত সব আয়োজন নিয়ে দ্বিমত আছে এই যোগাযোগ বিশেষজ্ঞের। সড়কে শৃঙ্খলা না এনে কেবল মেট্রো রেল দিয়ে কতটা সুফল পাওয়া যাবে তা নিয়েও সংশয়ে আছেন তিনি। সরকার যখন ওই ধরনের ছোটোখাটো কাজে আগ্রহী না, তখন সুযোগ সন্ধানীরা কিন্তু এই বিলাসী প্রজেক্টগুলি করার জন্যই কিন্তু আগ্রহ দেখাচ্ছে। সরকারও তাকে কিন্তু সাহায্য করছে। সে একটা নির্দিষ্ট রাস্তার উপরে থাকবে, তা আবার প্রধান সড়কে। বাস কিন্তু অনেক জায়গায় যেতে পারে, তার কমান্ড এরিয়াটা কিন্তু বেশি। সুতরাং তাকে সুশৃঙ্খল করে তার পরের ধাপে বিআরটিতে যাওয়া, ওটা সুশৃঙ্খল করে তারপরে এমআরটিতে যাওয়া। আমি নিচের দিকে তাকালাম না, চলে গেলাম একদম উপরের দিকে। যারা এই ধরনের বিনিয়োগ পছন্দ করেন, সমন্বয়হীন বিনিয়োগ, ডেফিনিটলি তারা, আমি বলবো, আকাশ কুসুম চিন্তা করছেন। যানজটের নগরীতে সময় সাশ্রয়ের লক্ষ্যে উত্তরার প্রথম স্টেশন থেকে মতিঝিলের 16 নম্বর স্টেশন পর্যন্ত যাত্রীদের সময় খরচ করতে হবে মাত্র 45 মিনিট। তবে যে লক্ষ্যে মেট্রো রেল করা হচ্ছে তা কতটা সুফল বাস্তবায়ন হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। তাদের মতে বিআরটিকে শৃঙ্খলায় না ফিরিয়ে এমআরটির সুফল পাওয়া মুশকিল। মাইদুর রহমান রুবেল, আরটিভি, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা। দর্শক, যেমনটি বলছিলাম যে করোনা পরিস্থিতির মধ্যে নেওয়া হচ্ছে মেডিকেলের ভর্তি পরীক্ষা। এবছর 37টি সরকারি মেডিকেল কলেজে 4350টি আসনের জন্য পরীক্ষা অংশ নিচ্ছেন 1,22,874 জন ভর্তি ইচ্ছুক। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন সহকর্মী জুবায়ের সানি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সানি, পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? হাবিবা, আমরা সকাল 8টা থেকেই এই পরীক্ষা কেন্দ্র যেটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে সেখানে ছিলাম, এবং আমরা যেটি দেখেছি যে এখানে যারা পরীক্ষার্থী যারা এসেছেন তাদের সঙ্গে সবার সঙ্গে অভিভাবকরা এসেছেন, এবং সে কারণে কিন্তু স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি আমরা সেটি কিন্তু আসলে আমাদের কাছে খুব একটি পরিলক্ষিত হয়নি। কারণ সবাই মাস্ক ব্যবহার করেছেন, এটি যেমন সত্য, কিন্তু শারীরিক দূরত্ব বজায় রাখার যে ক্ষেত্রে যে বিষয়টি সেটি কিন্তু আসলে মানানো সম্ভব হয়নি। কিন্তু পরীক্ষা কেন্দ্রের ভিতরের অবস্থাটা কি সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না, কারণ আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু আমরা যতটুকু জানতে পারছিলাম যে শিক্ষার্থীদের শারীরিক দূরত্ব বজায় রেখেই তাদেরকে বসানো হবে। কিন্তু যে সমস্যাটি তৈরি হয়েছে যে একসঙ্গে যেহেতু যে অনেক শিক্ষার্থী এখানে এসেছেন, কারণ যেটি বলা হচ্ছিল 8টার মধ্যে চলে আসতে হবে এবং 9:30টায় গেট বন্ধ করে দেওয়া হবে, সে কারণে কিন্তু একই সঙ্গে অনেক শিক্ষার্থীর ভিড় এবং তাদের সঙ্গে তাদের অভিভাবকরা এসেছেন, এবং সেই কারণে এই ভিড়টি কিন্তু আসলে চরম আকার ধারণ করেছিল। আমরা দেখেছি যে গেট থেকে প্রবেশ করার সময় কিন্তু একসঙ্গে অনেক শিক্ষার্থী, তাদের অভিভাবক, সে কারণে কিন্তু শারীরিক দূরত্ব বজায় রাখার যে বিষয়টি সেটি কিন্তু আসলে মানা সম্ভব হয়নি। আমি কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেছি যে তারাও এই বিষয়টিতে আসলে খুব একটি খুশি বলা যায় না, কারণ তারা যেটি এখন বলছেন যে এই পরীক্ষাটি হয়তোবা কিছুটা পিছানো হলেই মনে হয় ভালো হতো, কারণ গত কয়েকদিনে কিন্তু করোনা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে, কারণ 5,000-6,000 ছাড়িয়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা। সেক্ষেত্রে এই সময় এই পরীক্ষাটি দেয়া কিন্তু শিক্ষার্থীদের আসলে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে বলে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি। বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ। করোনা অতিমারির মধ্যে স্বাস্থ্য ঝুঁকি ও বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়েছে অটিজম আক্রান্তরা। অভিভাবক ও বিশেষজ্ঞরা বলছেন অটিজম বৈশিষ্ট্যের শিশু ও কিশোরদের জন্য অবিলম্বে প্রয়োজন বিশেষ স্বাস্থ্য সুরক্ষা সেবা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শামসুল ইসলাম বললেন, 40-এর উপরে প্রতিবন্ধী ব্যক্তিরা ভ্যাকসিন পাবে। এছাড়া অটিজম আক্রান্তদের বিশেষ স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত।
জনস্বাস্থ্যের একটি বড় ইস্যু অটিজম। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের রয়েছে নানা ধরনের শারীরিক, স্নায়বিক ও আচরণগত কিছু সমস্যা। দীর্ঘ সময় ধরে চলা কোভিড-19 মহামারীতে ঘরবন্দি অবস্থায় তাদের সমস্যাগুলো আরও প্রকট হচ্ছে। অভিভাবকরা বলছেন, অটিজম আক্রান্তের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাই তাদের জন্য প্রয়োজন বিশেষ স্বাস্থ্য সুরক্ষা এবং বিশেষায়িত হাসপাতালে তাদের চিকিৎসা নিশ্চিত করা। এসব সমস্যা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। ব্যবহারিক শিক্ষাটাই ওদের মূল বিষয়। স্কুল বন্ধ থাকাতে ওদের এই জায়গাটায় বড় ধরনের গ্যাপ পড়ে যাচ্ছে। ওরা বাসায় থেকে থেকে ওরা ক্লান্ত হয়ে যাচ্ছে, ওরা বাইরের পরিবেশ পাচ্ছে না, ওরা আরও বেশি হাইপার হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চাদের জন্য পিজি হাসপাতাল বা বিভাগীয় শহরগুলোতে আলাদা উইং করে সেখানে অটিস্টিক বাচ্চাদের জন্য স্পেশাল সুবিধা দেওয়া। আমার শিশুটিও সন্দেহজনকভাবে আক্রান্ত ছিল, কিন্তু আমি টেস্ট করাতে পারিনি। কেননা কোথায় নিয়ে যাব, ওর মতো করে ওকে ম্যানেজ করে টেস্ট করানো যাবে কিনা, এই যে সুবিধাগুলো আমি পাই নাই। এমনকি বর্তমানে টিকা দেওয়ারও একটা বিষয় এসছে, কিন্তু ওদেরকে এখন পর্যন্ত আমরা টিকা দেওয়ার জন্য কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাই নাই। বিশেষ স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগের কথা বলা হলেও তার বাস্তবায়ন এখনো হয়নি। আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন এই জনগোষ্ঠীর জন্য একটি বিশেষ স্বাস্থ্য ব্যবস্থা খুব তাড়াতাড়ি নিশ্চিত করা হোক, তাদের ভ্যাকসিন দেওয়ার সুযোগটা তাড়াতাড়ি তৈরি করা হোক। আবেদন থাকবে সরকারের কাছে যে একটি হটলাইন জরুরি ভিত্তিতে চালু করা, পাশাপাশি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুরা এবং তাদের অভিভাবকদের জন্য, তাদের পরিবারগুলোর জন্য এই করোনা সংক্রমণজনিত স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম জানালেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে অন্য ব্যক্তিদের মতো প্রতিবন্ধীরাও টিকা পাবে। করোনায় অটিস্টিক শিশু কিশোরদের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। যারা একটু ফিজিক্যালি চ্যালেঞ্জড, যাদেরকে একটু অন্যদের চাইতে আলাদা, তাদের বিষয়টি সব জায়গাতেই খুব সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হয়। আলাদা করে এই মুহূর্তে তাদের জন্য আলাদা কোনো সেট আপ তৈরি করা আপাতত আমরা পারছি না। আমাদের যা আছে তার মাঝ থেকেই তারা যতখানি সুবিধা তাদের জন্য দেওয়া যায় আমরা তার সর্বোত্তমটাই দেব। মহামারী উত্তর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ, এই প্রতিবাদে এবারের অটিজম দিবসে তাদের অধিকার প্রতিষ্ঠাই হোক জনমানুষের প্রত্যয়। আতিকা রহমান, RTV, ঢাকা। কক্সবাজারের উখিয়ার কুতুবালং বাজারে অগ্নিকাণ্ডে 3 জন রোহিঙ্গা মারা গেছে। এ সময় বাজারে 25টি দোকান পুড়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত 3টায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, দোকানের ভেতর থেকে 2 জনকে উদ্ধার করা গেলেও ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যায় 3 জন রোহিঙ্গা। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। উখিয়া সদর স্টেশন থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ডেড বডি পেয়েছি, বর্তমানে কোনো আহতর আমরা সংবাদ পাই নাই। এখানে প্রায় 7টার মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আগুন যখনই লাগে তখন আমরা সাথে সাথে আমাদের 3টা ইউনিট, আমরা ইন্ডিয়া থেকে 2টা ইউনিট এবং রামু থেকে 1টা ইউনিট আমরা কাজ করি। 8 জন কৃষক ও 2টি প্রতিষ্ঠানকে দেয়া হলো RTV কৃষি পদক 2021। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্টুডিওতে পদকপ্রাপ্তদের সম্মাননা উপহার তুলে দেন অতিথিরা। আজীবন সম্মাননা দেয়া হয় কৃষি বিজ্ঞানী অধ্যাপক ডক্টর MM রহিমকে। প্রথমবারের মতো কৃষি পদকের আয়োজন করেছে RTV। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রফেসর ডক্টর MA রহিম। দেশে যে এখন বাউকুলের বাম্পার ফলন, এর পেছনের কারিগর কৃষি বিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ডক্টর MA রহিম। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অধ্যাপনা করছেন। বাউকুলের মতো অনেক ফলের জাতি এসেছে তার হাত ধরে, এজন্য তাকে অনেকেই বলেন ফলের জাদুকর। তারই অবদানের স্বীকৃতি দিয়েছে RTV কৃষি পদক 2021-এ MA রহিমকে দেয়া হয়েছে আজীবন সম্মাননা। সম্মাননা তুলে দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও RTVর চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম। আমাদের মেন টার্গেট পুষ্টি নিরাপত্তা, গ্রামীণ জনগণের হতদরিদ্র এবং দরিদ্র মানুষের পুষ্টি নিরাপত্তা নিয়ে আমরা কাজ করতেছি। প্রথমবারের মতো RTVর এই আয়োজন, প্রান্তিক চাষিদের খুঁজে বের করে দেয়া হয়েছে সম্মাননা। পেয়েছেন 2 প্রতিষ্ঠান ও 8 ব্যক্তি। RTVর কর্তা ব্যক্তিরা বলছেন, পদকপ্রাপ্তরা দেশের কৃষির উন্নয়নে কাজ করবে সামনের দিনগুলোতে। এই দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দেওয়ার প্রধান উৎস। এখনও এই দেশের বিপুল জনসংখ্যায় কর্মসংস্থানও হয়ে থাকে কৃষি ও লাইভ স্টক অবলম্বন করে। কৃষির এই ব্যাপক উন্নয়নের পিছনে রয়েছেন এই দেশের প্রান্তিক চাষি, খামারি, উদ্যান চাষি, গবেষক,
উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠান। সারা বাংলাদেশে কৃষি বিপ্লব আরও বেগবান হবে। বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের যারা পৃষ্ঠপোষক এই অনুষ্ঠানের সকল স্পন্সরদেরকে। এই সুবর্ণ জয়ন্তীর সবচেয়ে বড় অর্জন আমাদের কৃষি। এই যে কৃষির যে সাফল্য পুরা বিশ্বের কাছে আজকে বিস্ময়। আজকে মানুষ আমাদের উদাহরণ দেয়, এর চেয়ে বড় অর্জন তো কিছু হতে পারে না। পৃষ্ঠপোষকরা বলছেন পুরস্কার প্রাপ্তরা অন্য কৃষকদের প্রেরণার উৎস হিসেবে কাজ করবেন। কৃষির মাধ্যমে এগিয়ে যাবে দেশ। সেই খাতকে শক্তিশালী করার জন্য আমরা যদি ওয়ান ডিজিট লোন নিয়ে যদি সরকারের পাশাপাশি এই উদ্যোক্তাদের সাথে কাজ করি। আরটিভি একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে দেশবাসীর কাছে তুলে ধরেছেন, অন্যদের জন্য তা ইন্সপিরেশনের ব্যাপার হবে। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। আরটিভির এই উদ্যোগ কৃষি নিয়ে যারা কাজ করছেন নিশ্চিতভাবে তাদেরকে অনুপ্রাণিত করবে। আমি আরটিভিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অতিথিরা বলেন কৃষি হচ্ছে সকল উন্নয়নের ভিত্তি, দারিদ্র্য বিমোচনের সবচেয়ে বড় হাতিয়ার। মাছের উৎপাদনে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। যে মাছগুলি হারিয়ে যাচ্ছিল দেশীয় প্রজাতির মাছ, আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউট আমূল পরিবর্তন নিয়ে আসছে। কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার মধ্য দিয়ে হারিয়ে যাওয়া সব মাছকে এখন আমরা নতুন করে লাইফ জিঙ্কড ব্যাংক করেছি। যে কোনো দেশের উন্নয়নে প্রথম ভিত্তিটা আসে কৃষি থেকে। কৃষির উন্নয়ন থেকে অন্যান্য সেক্টরের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন হয়ে থাকে। ৬০-৭০ মানুষের বেশিরভাগ মানুষেরই জীবন জীবিকা এটি কৃষির সাথে সম্পৃক্ত। অনুষ্ঠানে ফুল ফসলের স্বপ্নবোনা আসল নায়কদের একে একে পদক তুলে দেন অতিথিরা। ধানের বিভিন্ন জাত উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে গাজীপুর ধান গবেষণা কেন্দ্র। সেরা কৃষি উদ্যোগে পদক পেয়েছে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ সিসিডিবি। সেরা কৃষক হয়েছেন বান্দরবনের তো ওমরো। সেরা কৃষানীর পদক গেছে কক্সবাজারের লাকি শর্মার ঝুলিতে। গরু ছাগল মহিষ পালন করে সেরা খামারি হয়েছেন ফরিদপুরের সাবিনা ইয়াসমিন। সিলেটের ইমরান হোসেন হয়েছেন সেরা পোল্ট্রি খামারি, আর সেরা মৎস্য খামারি হয়েছেন চাঁদপুরের সোহেল ব্যাপারী। সাতক্ষীরার শেখ আব্দুল জলিল হয়েছেন সেরা উদ্যান চাষী, আর সেরা কৃষি উদ্যোক্তা হয়েছেন সাতক্ষীরার সাইফুল্লাহ গাজী। মালটা বাগান, পাশাপাশি বেগুন চাষ, রসুন চাষ। অনুষ্ঠানে পদক প্রদানের ফাঁকে ফাঁকে গ্রাম বাংলার কৃষিকে উপজীব্য করে গান ও নৃত্য পরিবেশিত হয়েছে। খান আলামিন, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।